আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শাহবাগে থানার সামনে হামলা মারধরের শিকার ডাকসু নেতা জুবায়ের ও মুসাদ্দিক, ছাত্রদল নেতাদের দায়ী করেছে ছাত্র শিবির। নিউজিল্যান্ডকে 55 রানে হারিয়ে বাংলাদেশের 2-1 ওয়ানডে সিরিজ জয়। শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ফাইফারে 13 বছর পর কিউদের হারালো টাইগাররা। জ্বালানি সংকটে 10 সদস্যের সুপারিশ কমিটি গঠনে সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা। সদস্য সরকারি ও বিরোধী দলের 5 জন করে এমপি। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ডিজেল চালিত বাস ভাড়া কিলোমিটারে 11 পয়সা বাড়ালো সরকার। মালিক শ্রমিক বৈঠকে সিদ্ধান্ত। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের বর্ণাঢ্য অনুষ্ঠান চ্যানেল আইয়ের প্রচার শুক্রবার। বগুড়ার মোমো ইনে আনন্দঘন আয়োজন। এবং জীবন ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ পাহাড়ি ছড়াগুলোর জীববৈচিত্র্য নানা কারণে হুমকির মুখে, কার্যকর উদ্যোগ না নিলে বিপর্যয়ের আশঙ্কা। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজধানীর শাহবাগ থানার এলাকায় ছাত্রদল ও ছাত্র শিবিরের উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটেছে। দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। প্রিয় দর্শক, শাহবাগে আছেন আমাদের সহকর্মী রিয়াজ ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। যা জানলাম শাহবাগ থানার সামনে যেটা ঘটেছে সেখানকার এখনকার বর্তমান সর্বশেষ পরিস্থিতি যদি আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি ও জাহেবার রহমানকে কটূক্তির প্রতিবাদে বিকেল থেকে শাহবাগ এলাকায় অবস্থান নেন ছাত্র দলের নেতাকর্মীরা। পরে সেখানে ডাকসু নেতা এবি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্র শিবিরের কর্মীরা এলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে এবি জুবায়ের ও মুসাদ্দির তারা শাহবাগ থানায় অবস্থান নিলেন। সেখানে ছাত্র দলের সাথে আরেক দফা সংঘর্ষ হয়, সেখানে আহত হন ডাকসু নেতা মুসাদ্দিক ও জুবায়ের। পরবর্তীতে ছাত্র দলের আরো নেতা কর্মীরা শাহবাগ থানার সামনে 8টার দিকে এসে অবস্থান নিলে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ডাকসু ডিপি সাদিকেন তারা আসলে অবশ্যই জিনিসটা আসলে শান্ত হয় এবং পরবর্তীতে আসলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে এবং কিছুক্ষণ পরপরই আসলে ক্যাম্পাসে দুই পক্ষই তারা শোডাউন দিচ্ছেন, মিছিল করছেন। যতটুকু আমরা জানতে পেরেছি এই ঘটনায় ছাত্র শিবিরের 8 জন আহত হয়েছেন এবং তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। তবে দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করেছে পুলিশ এবং তাদের নিয়ে তারা থানার ভিতরে বসেছিলেন এবং বর্তমানে আসলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এই ক্যাম্পাস সহ শাহবাগ এলাকায়। রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ শাহবাগ থেকে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য ছাত্রদল এবং ছাত্র শিবিরের ঘটনাটি। প্রিয় দর্শক, এবারে ক্রিকেটের খবর। তৃতীয় এবং শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 55 রানে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে 8 উইকেটে 265 রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে মুস্তাফিজের ফাইফারে 210 রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ম্যান অব দ্য সিরিজ হয়েছেন পেসার নাহিদ রানা। ম্যাচের ধারাভাষ্য শোনা যাচ্ছে রেডিও ভূমির মোবাইল অ্যাপ, OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিন এবং 92.8 FM-এ। বিস্তারিত জানাচ্ছেন তানভীর আহমেদ। 2013 সালের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের। গুরুত্বপূর্ণ এই সিরিজ জয়ে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার ক্ষেত্রে কিছুটা এগিয়ে গেল টিম টাইগার্স। টস হেরে ব্যাট করতে নেমে 32 রানে 3 টপ অর্ডারকে হারিয়ে শুরুটা নড়বড়ে হয় টাইগারদের। ওপেনার সাইফ হাসান 0 রানে আউট হওয়ার পর তানজিদ তামিম আউট হন 1 রানে। 3 বাউন্ডারিতে সৌম্য সরকার আশা জাগালেও 18 রান করে বোল্ড হয়ে ফেরেন প্যাভিলিয়নে।
এরপর ব্যাটিংয়ে দলের হাল ধরেন অভিজ্ঞ নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দুইজনের 160 রানের পার্টনারশিপে শুরুর ধাক্কা সামলে ওঠে বাংলাদেশ। ওয়ানডেতে 19 ইনিংস পর 50 তুলে 91 বলে 76 রান করে আউট হন লিটন। 2 বছর আর 20 ইনিংস পর 3 অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন শান্ত। 9 বাউন্ডারি ও 2 ছয়ে ওয়ানডেতে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করে 105 রানে আউট হন শান্ত। 2024 সালের মার্চে এই চট্টগ্রামেই শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত 122 রানের ইনিংস খেলেন তিনি। এরপর তাওহিদ হৃদয়ের অপরাজিত 33 ও ক্যাপ্টেন মিরাজের 22 রানের ইনিংসে 250 পার করে বাংলাদেশ। জবাবে টাইগার পেসারদের সামনে সুবিধা করতে পারেনি কিউই ব্যাটাররা। নিউজিল্যান্ডের 160 রানে 9 উইকেট তুলে নিয়ে ম্যাচটা নিজেদের করে নেয় বাংলাদেশ। শেষ দিকে ফক্সক্রফটের 75 রানের ইনিংস নিউজিল্যান্ডের হারের ব্যবধান কমিয়েছে। 2 ম্যাচ পর ইনজুরি থেকে ফিরে ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো 5 উইকেট নিয়েছেন মুস্তাফিজ। নাহিদ রানা ও মিরাজ নিয়েছেন 2টি করে উইকেট। 27 এপ্রিল চট্টগ্রাম থেকে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, বাংলাদেশ সিরিজে আরও খবর। 5 উইকেট নেওয়া মুস্তাফিজকে ছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারিত ম্যাচ জয়ের কৃতিত্ব শান্ত, লিটন ও নাহিদ রানাদের দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজ। 2027 বিশ্বকাপে কোয়ালিফায়ারের জন্য মাঠে টিমের আত্মবিশ্বাসী পারফরমেন্সকেও গুরুত্ব দিয়েছেন তিনি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। নিউজিল্যান্ডকে 2-1 ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়ের উল্লাসে ভাসছে বাংলাদেশ। ওডিআই র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা কিউইদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচ জয়টা সহজ ছিল না টাইগারদের জন্য। বিভিন্ন যে খেলাগুলো দেখেছি এটা থেকে আজকের খেলাটা খুবই ভালো লাগছে। মানে ওপেনিংটা এটা যদি আরেকটু ব্যাটার করে আমি মনে করি যে আমাদের দলটা আরেকটু ব্যাটার হবে। নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস চমৎকার জুটি করেছে, জুটি করে বাংলাদেশকে জেতার মতো একটা রান এনে দিয়েছে। শান্তর সেঞ্চুরি এবং লিটনকে নিয়ে তার 180 রানের পার্টনারশিপে যে পুঁজি পেয়েছে বাংলাদেশ, সেটা বোলিংয়ে 8 উইকেট নিয়ে কাজে লাগিয়েছেন 3 পেসার মুস্তাফিজ, নাহিদ রানা ও শরীফুল। শান্ত যেভাবে ব্যাটিং করেছে এটা আসলে আমরা সবসময় ওর কাছ থেকে এরকমই আশা করি। লিটন দাসও যেভাবে ব্যাটিং করেছে আমাদের, আর মুস্তাফিজ, মানে প্রত্যেকটা প্লেয়ারের অনেক দেখেন যে সবাই অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, বাংলাদেশের জন্য অনেক দিন খেলেছে এবং আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য টাইম। 2027 বিশ্বকাপ ছাড়াও এশিয়া কাপ ও অন্যান্য সিরিজের জন্য সেরা খেলোয়াড়দের পাশাপাশি ব্যাকআপে ক্রিকেটারদের তৈরি রাখার পরিকল্পনা অধিনায়ক মিরাজের। আমরা যেহেতু একটা প্রসেসের মাধ্যমে যাচ্ছি, আমরা একটু জাস্ট ট্রাই করে দেখছি যে কে কোন পজিশনে খেললে বেটার হবে টিমের জন্য, কারণ আমাদের সামনে তো আমাদের টুর্নামেন্ট আছে। সো টুর্নামেন্টে আমাদের ওই লক্ষ্যটা সেট করতে হবে আমাদের এই সিরিজের মাধ্যমেই। সো আমরা এখন বুঝতে পারবো যে কাকে কোন জায়গায় দিলে জিনিসটা বেটার হবে। জুনে টাইগারদের পরবর্তী ওডিআই সিরিজটাও ঘরের মাঠে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথমবারের মতো চট্টগ্রামে নিউজিল্যান্ডকে হারিয়ে 2013 সালের পর ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। একই সঙ্গে 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতেও বাড়তি হাওয়া দিল টিম টাইগার্স। একই সঙ্গে শীর্ষ 8-এর রেসে থাকা ইংল্যান্ডের সঙ্গে পয়েন্টের ব্যবধানটাও কমিয়ে এনেছে মেহেদী মিরাজের দল। পরবর্তীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেও এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা ভক্তদের। চট্টগ্রাম থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে সরকারি দলের 5 জন এবং বিরোধী দলের 5 জনের সমন্বয়ে 10 সংসদ সদস্যের পরামর্শ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সভাপতি করে পরামর্শ কমিটির জন্য সরকারি দলের 5 জনের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলের পক্ষ থেকেও নাম ঘোষণা করা হয়। প্রিয় দর্শক, দেখুন চকর মালিথার রিপোর্টটি। বৃহস্পতিবার বেসরকারি সদস্য দিবসে ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার নোটিশের জবাবে সার কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানোর তথ্য দেন জ্বালানি মন্ত্রী। যদিও বিদ্যুতের উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তারপরে দেশের কৃষির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরকম আরও কয়েকটি সিদ্ধান্ত প্রস্তাবের পর সংসদে বক্তব্য দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি।
আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সংসদ নেতা। জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী জনাব অমিত, মাননীয় সংসদ সদস্য এবি মাশরাফুদ্দিন নিজাম লক্ষ্মীপুর 4, মাইনুল ইসলাম খান শান্ত মানিকগঞ্জ 2, মিয়া নুরুদ্দিন অপু শরীয়তপুর 3। ওনাদের পক্ষ থেকে নামগুলো যদি দ্রুত আমাদের কাছে দেন তাহলে এই কমিটি দ্রুত কাজ শুরু করতে পারবে। মাননীয় সংসদ নেতা, কমিটির একজন সভাপতি প্রয়োজন। গৃহীত সুপারিশগুলো বাস্তবতার আলো দেখতে পারে, সেজন্য আমরা প্রস্তাব করছি জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, ওনাকে এই কমিটির সভাপতি করা হোক। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বিরোধী দলীয় নেতা সরকারি দলকে ধন্যবাদ জানান। মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ বিষয়টাকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য। আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। সরকার এবং বিরোধী দলের বক্তব্যের পর কথা বলেন স্পিকার। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। অধিবেশন শেষ হওয়ার একটু আগে পরামর্শক কমিটির জন্য নাম ঘোষণা করে বিরোধী দল। সাইফুল আলম খান ঢাকা 12, নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 3, আব্দুল বাতেন ঢাকা 16, মোহাম্মদ আবুল হাসনাত কুমিল্লা 4, মুফতি মাওলানা আবুল হাসান সিলেট 5। যদি ঢাকার অন্য অংশে 1 ঘন্টা থাকে, এখানেও 1 ঘন্টার জন্য বিদ্যুৎ না থাকে, এখান থেকে শুরু হোক, তাহলে জনগণ বুঝবে যে আমরা আসলে বাংলাদেশকে একটা ইউনিফর্ম কান্ট্রি হিসেবে বিল্ড আপ করতে চাচ্ছি। সংসদ তো চালু রাখতে হবে, সংসদ বন্ধ করা যাবে না। আমি সংসদ ভবন বলেছি, সংসদের অধিবেশন আমি বলি নাই। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনার পর রোববার বিকাল 3টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। ডিজেল চালিত পরিবহনের ভাড়া বাড়ল। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ডিজেল চালিত পরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হলো। তবে সিএনজি চালিত বাস ভাড়া অপরিবর্তিত থাকবে। জ্বালানি তেলের দাম কমলে ভাড়াও কমানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, নিরাপত্তা শুধু পাইলটের ওপরে নয়, পুরো অপারেশনাল সিস্টেমের ওপর নির্ভর করে। বাংলাদেশ বিমান বাহিনী কমান্ড সেফটি সেমিনারে তিনি এমন সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান যেখানে নিরাপত্তা নিয়ে কোনো আপোষ হবে না। রিপোর্টে আরও জানাচ্ছেন ওবায়দুল রশিদ। বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার। প্রধান অতিথি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বক্তব্যে কথা বলেন মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি প্রসঙ্গে। The tragic accident of July 21, 2025 involving an FT-7 BG-1 on pilot's first solo mission, which resulted in the loss of both pilot and civilian lives, remains a solemn reminder of the unforgiving nature of aviation. This incident highlights how lapses in supervision, communication, and procedural discipline can lead to catastrophic consequences. এবছর বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার সময়মতো অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি। Let us build a culture where safety is non-negotiable, professionalism is uncompromising, and every individual feels responsible not only for their own actions but for the safety of the entire team. As a final thought, I would like to remind you
of a simple yet powerful principle. Safety is not the absence of accidents, but the presence of disciplined system and the responsible people. সেমিনারে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ক্ষেত্রে সেরা ঘাঁটি, প্রশিক্ষণ স্কুল, প্রকৌশল বহর ও ইউনিটকে ট্রফি প্রদান করেন বিমান বাহিনী প্রধান। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ১৩ বছরেও আলোচিত রানা প্লাজা হত্যা মামলার বিচার হয়নি। গুরুত্বপূর্ণ সাক্ষীরা সাক্ষ্য না দেয় এ মামলার বিচার প্রক্রিয়া গতি পাচ্ছে না। ৩০ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণ শেষে প্রয়োজনে সাক্ষী তালিকা সংক্ষেপ করে মামলাটি দ্রুত নিষ্পত্তি পরিকল্পনার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এখনও বিচার প্রক্রিয়া শেষ না হওয়ায় রাষ্ট্রীয় অবহেলাকে দায়ী করেছেন ক্ষতিগ্রস্তরা। লুৎফুর রহমান সোহাগের রিপোর্টে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা সাভারের রানা প্লাজা ধসে প্রাণ হারান ১,১৩৬ জন, পঙ্গু হন শত শত শ্রমিক। ১৩ বছর ধরে ২০১৩ সালের ভয়ঙ্কর এপ্রিলের কষ্ট বয়ে বেড়াচ্ছেন নিহতদের স্বজন ও আহতরা। আহতদের একজন মানিকগঞ্জের মাহমুদুল হাসান হৃদয়। মেরুদণ্ড ভাঙায় আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি। মেরুদণ্ড ভাঙা, বুকের পাঁজর ভাঙা, মাথায় আঘাত আর শরীরে বিভিন্ন অঙ্গে আঘাত লাগছে। এখনো পায়ের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমরা ন্যায় বিচার চাই। এটা আগাচ্ছে না কেন, এটা রাষ্ট্র দায়ী, সরকার দেয়, সরকার আসে, আমরা ন্যায় বিচার পাই না। রানা প্লাজা হত্যা মামলার ৪১ আসামির মধ্যে কারাগারে আছেন শুধু ভবন মালিক সোহেল রানা। মারা যাওয়া ৩ আসামি ছাড়া বাকিরা জামিনে ও পলাতক আছেন। এ পর্যন্ত ৫৯৪ সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন ১৪৫ জন। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আশা, সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আটকে থাকা মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৮ম আদালতে পাঠানোয় দ্রুত নিষ্পত্তির পথ তৈরি হয়েছে। তদন্ত করেছে তাদের মধ্যে যেহেতু অধিকাংশ সাক্ষী উপস্থিত হয়েছে, কাজেই এখন আমাদের দরকার হইল কয়েকজন ডাক্তার আছে পোস্টমর্টেম করছে, যেসব ম্যাজিস্ট্রেট এই মামলার আসামিদের অথবা সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করছে তাদের দরকার হবে। ৩০ তারিখের পরে 2টা ডেট আমরা নিব সাক্ষীর জন্য। যদি এর মধ্যে সাক্ষী না আসে তাহলে মামলা আমরাই প্রসিকিউশনের তরফ থেকে মামলা ক্লোজ করার জন্য প্রার্থনা জানাবো এবং মামলাটি আর্গুমেন্টের জন্য আমরা প্রস্তুতি নেব। আমি মনে করি খুব অল্প সময়ের ভিতরেই সবগুলা কার্য আমরা সম্পন্ন করতে পারব। রাষ্ট্রপক্ষের আইনজীবী আশা দেখালেও ন্যায় বিচার নিয়ে সংশয়ে রানা প্লাজা দুর্ঘটনার ভুক্তভোগীরা। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে অন্যান্য সংবাদ। দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠানকে জনগণের কাছে বিশ্বাসযোগ্য মাধ্যম হিসেবে তুলে ধরাই সবচেয়ে বড় দায়িত্ব। প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আরও জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। ২০১৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করে এশিয়ান টেলিভিশন। বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, কো চেয়ারম্যান ও এশিয়ান টিভির পরিচালক মাহির আলী খান রাতুল, এশিয়ান টিভির সিইও হাসনাইন খুরশেদ, চ্যানেল আইয়ের পরিচালক জহিরুদ্দিন মামুন ও চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইক সিরাজ। আমরা এশিয়ান টেলিভিশনকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছি। আমাদের ব্যবস্থাপনায় পরিবর্তন এসছে। নতুন বছরে আমরা এশিয়ান টিভিকে আমাদের দর্শকের সামনে নতুনভাবে তুলে ধরতে যাচ্ছি। বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ার পক্ষ থেকে এবং আমার চ্যানেল আই বা অ্যাডকোর পক্ষ থেকে আমি শুধু এটুকুই আশা করব যে এশিয়ান টেলিভিশন একদিন বা ভবিষ্যতে এশিয়ার সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল হিসাবেই আমাদের সম্মান নিয়ে আসবে। এই সময়ের ভেতরে প্রতিটা টেলিভিশনের একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে, নিজস্ব একটা চরিত্র থাকে। এক একটা টেলিভিশন তার টোন এক এক ধরনের। এশিয়া টেলিভিশন নিঃসন্দেহে সেই জায়গাতে তার নিজস্ব একটা অবয়ব দর্শক মনে তৈরি করতে পেরেছে। বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সংবাদের
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের প্রধান বিষয়। কোনো আদর্শের দাস সে হতে পারে না, অথবা কোনো ধরনের কোনো প্রবৃত্তির দাসও সে হতে পারে না। চ্যানেল আই, যমুনা টিভি, আরও অসংখ্য টিভি আছে, যে টিভিগুলো আজকে বাংলাদেশের মানুষ দেখে। এশিয়ান টিভি মানুষকে ওই জায়গায় নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এশিয়ান টেলিভিশন অতীতের মতো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। চ্যানেল আইয়ের পর্দায় শুক্রবার প্রচার হবে TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2025 বর্ণাঢ্য অনুষ্ঠান। উত্তরবঙ্গের প্রবেশদ্বার পুন্ড্র নগরী বগুড়ার মমো ইন হোটেল অ্যান্ড রিসোর্টে এই আয়োজন হয়ে ওঠে গান আর গানের মানুষের এক আনন্দঘন পুনর্মিলনী। রিপোর্টে আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আসর বসে উত্তরবঙ্গের প্রবেশদ্বার পুন্ড্রনগরী বগুড়ায়। বেহুলা লক্ষিন্দর, চাঁদ সওদাগর আর মনসা দেবীর কাহিনীকে কেন্দ্র করে এ অঞ্চলের সভ্যতা, কৃষ্টি, সংস্কৃতির নানা দিক উঠে আসে শিল্পীদের পরিবেশনায়। চ্যানেল আইয়ের এক ব্যতিক্রমী উদ্যোগ, যেখানে সঙ্গীত মানে শুধু বিনোদন নয়, সঙ্গীত মানে দায়বদ্ধতা। কনক চাপার কণ্ঠ আর সুর ভিন্ন ব্যঞ্জনা দিয়েছে আমাদের সঙ্গীতকে। কিছু কণ্ঠ সময়কে ছাড়িয়ে যায়, তেমনই এক নাম কনক চাপা। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আজীবন সম্মাননা সঙ্গীতে এই বরেণ্য শিল্পীর অনন্য অবদানের স্বীকৃতি। অভাব, অবহেলা, তবুও থেমে না থাকা কণ্ঠের নাম কাঙালিনী সোফিয়া, যিনি লোকসঙ্গীতের একজন নিরলস সাধক। তার গানেই লুকিয়ে আছে বাংলার মাটি মানুষের গল্প। বিশেষ সম্মাননা তার জীবন সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা। পপ গুরু আজম খানের মৃত্যুর পর তার উচ্চারণ ব্যান্ডকে আবার একত্রিত করে ব্যান্ড মিউজিক সহ গানের মঞ্চে ফিরিয়ে আনতে ভূমিকা রাখে চ্যানেল আই। 18টি ক্যাটাগরি, 18টি ভিন্ন গল্প। বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডে ভূষিতদের সম্মানিত করা হয়। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসকে আরও আলোকিত করেন উপমহাদেশের কিংবদন্তি দুই শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। চ্যানেল আইয়ের পর্দায় 20তম TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025 বর্ণাঢ্য আয়োজন দেশ বিদেশের দর্শকরা উপভোগ করতে পারবেন শুক্রবার 24 এপ্রিল দুপুর 2:45। মিথিলা নাজনীন, চ্যানেল আই, বগুড়া। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার পাহাড়ি অঞ্চলে রয়েছে অসংখ্য ঝর্ণা নির্ভর জলধারা, যেগুলো পাহাড়ি ছড়া হিসেবে পরিচিত। এসব পাহাড়ি ছড়া শুধু জীববৈচিত্র্যকে আশ্রয় দিচ্ছে না, বরং মানুষের জীবন এবং পরিবেশের জন্য অপরিহার্য। তবে বনভূমি ধ্বংস করা সহ নানা কারণে পাহাড়ি ছড়া নষ্ট হচ্ছে, এতে হুমকিতে পড়েছে ছড়ার জীববৈচিত্র্য। রিপোর্টে আরও জানাচ্ছেন আফরোজা হাসি। শুনশান বনের মাঝে বয়ে চলা স্বচ্ছ জলধারা, দুপাশে সবুজ বন আর পাথরের উপর বয়ে যাওয়া টলটলে স্বচ্ছ জলের স্রোত যেন প্রকৃতির চিত্রপটে আঁকা ছবি। পাহাড়ি এসব ছড়া রয়েছে জটিল ও সমৃদ্ধ বাস্তুতন্ত্র। এটি শুধু পানির উৎসই নয়, বরং বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার প্রধান অবলম্বনও। নানা জাতের মাছ, চিংড়ি সহ ছড়ার পাড়ে পাথরের খাঁজে বাস করে কাঁকড়া, ঝিনুক, শামুক এবং বিভিন্ন প্রজাতির জলজ কীটপতঙ্গ। থাকে বগ, মাছরাঙা, বুলবুলি সহ নানা জাতের পাখি। পানি ও খাদ্যের জন্য ছড়ার উপর নির্ভরশীল মায়া হরিণ,
বন্য শূকর, বেজি, মুখ পোড়া হনুমান, বানর, উল্লুকসহ স্তন্যপায়ী প্রাণী। উভচর ও সরীসৃপ প্রাণীর আবাসস্থল এসব পাহাড়ি ছড়া। বর্ষায় ছড়ার দুই পারে জন্মায় ফার্ন, বেত, বাঁশ, বুনো আদা, বনফুল, অর্কিড, যা ছড়ার পরিবেশকে করে আরও বৈচিত্র্যময়। এসব ছড়া পাহাড়ি জনগোষ্ঠীর পানির অন্যতম উৎস। গৃহস্থালী কাজ, কৃষিকাজ, মাছ ধরা সবই এই ছড়ার উপর নির্ভরশীল। তবে অপরিকল্পিত জুম চাষ, অবৈধ পাথর বা বালু উত্তোলনে ব্যাহত হচ্ছে ছড়ার পানি প্রবাহ, ধ্বংস হচ্ছে বাস্তুতন্ত্র। সংকট থেকে উত্তরণে বন পুনরুদ্ধার কার্যক্রম, আইন প্রয়োগ সহ সঠিক তদারকি ও গবেষণা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই। সংরক্ষিত মহিলা আসনে বিএনপি জোটের ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। একই সাথে স্বতন্ত্র জোটের সুলতানা জেসমিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে সরকারি চাকরি থেকে অব্যাহতি ৩ বছর পূর্ণ না হওয়ায় জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। সকাল 10টায় ইসি সচিবালয়ে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র বাছাই শুরু হয়, যেখানে বিএনপি জোটের ৩৬ প্রার্থী এবং স্বতন্ত্র জোটের এক প্রার্থী হলফনামা সহ আনুষঙ্গিক বিষয় পর্যালোচনা করে ইসি। বিষয়গুলো বিবেচনায় বিএনপি সমর্থিত জোটের ৩৬ এবং স্বতন্ত্র জোটের এক প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিক পর্যায়ে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন খান। একই সাথে অতিরিক্ত ৩ স্বতন্ত্র প্রার্থী দাখিল করা মনোনয়ন বাতিল করেছে কমিশন। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সংরক্ষিত নারী আসনের যে একটা উদ্দেশ্য, যে নারীদের সংসদে প্রতিনিধিত্ব বাড়ানো এবং তাদের ভয়েসটা রেজ করা, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আইনটা কি নারী রাজনৈতিক ক্ষমতায়নের জন্য একটা বড় বাধা। আমার আসলে এখানে একটা আপিল করব এবং এটার একটা শুনানির একটা সুযোগ আমি চাই। তরুণরা যে চোখে বাংলাদেশ দেখতে চায়, তাদের সেই স্বপ্ন এবং আমাদের পুরনোদের অভিজ্ঞতা দুটোর একটি সমন্বয়ে চমৎকার বাংলাদেশ উপহার দিব। এই সংসদ সার্বভৌমত্ব সবার, সেখানে সকল জনপদের জনপ্রতিনিধি এখানে আসবে, এটাই দেশনায়ক জনাব তারেক রহমান স্থাপন করেছেন এবং সেখানে কোনো বিতর্কের জায়গা নাই। আপনি দেখেন যে এবারে যদি আমাদের 36 জনের মুখের দিকে তাকিয়ে থাকেন, আমার মনে হয় যে আপনারা খুশি হবেন, কারণ আপনারা কিন্তু সাক্ষী ছিলেন আমাদের আন্দোলন সংগ্রামে। আমাদের 36 জনকে আমাদেরকে বেছে নিয়েছে, এটা সেই জন্য তো আমি নিজেকে সৌভাগ্যবতী মনেই করি। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ITET বুটেক্স ক্যারিয়ার ফেয়ার 2026 অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা বলেন, শিক্ষার্থী এবং শিল্প খাতের প্রতিনিধিদের মধ্যে সরাসরি যোগাযোগের কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করতেই এই উদ্যোগ। দিনব্যাপী এই আয়োজনে মিডিয়া পার্টনার চ্যানেল আই। আরও জানাচ্ছেন সুলতানা হিমু। একাডেমিক শিক্ষার পাশাপাশি টেক্সটাইল শিল্পের সাথে শিক্ষার্থীদের সংযোগ বৃদ্ধির প্রয়াস নিয়ে অনুষ্ঠিত হলো ITET বুটেক্স ক্যারিয়ার ফেয়ার 2026। সেন্ট্রাল পরিবেশনায় দিনব্যাপী এই মেলায় অংশ নেয় 26টি প্রতিষ্ঠান। অনস্পট ইন্টারভিউ নিল অনেকে। প্যানেল ডিসকাশনে অংশ নেয় টেক্সটাইল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মশালা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় সমাপনী আয়োজন। আশা করি যে আপনাদের এই সাপোর্ট অব্যাহত থাকবে। আমরা প্রত্যাশা করব যে আগামী দিনেও হয়তো পরের বছরও এই ফেয়ারটি হবে। আমাদের নতুন গ্র্যাজুয়েট আবার তৈরি হবে এবং তাদের চাকরির প্রয়োজন হবে, কাজে আমরা এটা কন্টিনিউ করব, আরও বড় পরিসরে যাতে এটি হয় সে ব্যবস্থা আমরা নিব। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন নৌ অবরোধের কারণে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছেন ইরানি কর্মকর্তারা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান সংলাপ চায়, কিন্তু অবরোধ এবং হুমকি প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে ভারত মহাসাগরে অভিযান চালিয়ে ইরানের তেল পরিবহনকারী একটি জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। বিস্তারিত
সৈকত দেবনাথের রিপোর্টে। যুদ্ধবিরতির মধ্যেই চলছে অবরোধ, অভিযান ও হুঁশিয়ারি। ভারত মহাসাগরে অভিযান চালিয়ে ইরানের তেল পরিবহনকারী একটি জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর এই তথ্য জানিয়েছে। ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশটির বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের কারণে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান সংলাপ ও চুক্তি চায়, কিন্তু প্রতিশ্রুতি লঙ্ঘন, অবরোধ এবং হুমকি আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজের টোল আদায় করেছে ইরান। সংবাদ মাধ্যম তাসনিম নিউজকে জানিয়েছে দেশটির উপস্পিকার হামিদ রেজা হাজিবাবেই। ইরানের বন্দরে গত 13 এপ্রিল থেকে অবরোধ শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্রের অবরোধ ফাঁকি দিয়ে তেল রপ্তানি অব্যাহত রেখেছে ইরান। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভর্টেক্সা জানিয়েছে, গত 13 থেকে 21 এপ্রিলের মধ্যে প্রায় 1,07,00,000 ব্যারেল অপরিশোধিত তেল হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এই চালানগুলো মার্কিন নৌবাহিনীর অবরোধ করা এলাকা পার হতে সক্ষম হয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে মাইন স্থাপনকারী কোনো নৌযান দেখলেই গুলি চালানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি একথা জানিয়েছেন। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় এক নারী সাংবাদিক সহ 5 জন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা ANA এ তথ্য জানিয়েছে। চলমান যুদ্ধবিরতির মধ্যে এই হামলা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। সৈকত দেবনাথ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। পটুয়াখালীতে বিনা চাষে বাড়ি রসুন 5 আবাদ করে চাষিরা সফল হয়েছেন। পরীক্ষামূলকভাবে আবাদে কৃষক হেক্টর প্রতি রসুনের ফলন পেয়েছেন 10 টনের বেশি। মাটি সংরক্ষণ করে কম খরচে রসুন আবাদের প্রযুক্তি, প্রয়োজনীয় বীজ ও সার সহায়তা দিয়েছে কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগের পার্টনার প্রকল্প। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কালনী কুশিয়ারা নদীর তীব্র ভাঙনে হবিগঞ্জের আজমিরিগঞ্জের 12টি প্রাচীন জনপদ হুমকিতে পড়েছে। ভাঙছে মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ হাজারো বসতভিটা। এরই মধ্যে সর্বশান্ত হয়েছে 4000 পরিবার। অভিযোগ, ভাঙনের তীব্রতা বাড়লেও প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। এতে সংকট দিন দিন ভয়াবহ হচ্ছে। প্রিয় দর্শক, এখন দেখবেন ঢাকা ব্যাংক PLC বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের সূচক ঊর্ধ্বমুখী ছিল। আগের কার্যদিবসের চেয়ে DSEX পয়েন্ট সামান্য বেড়ে 5298 পয়েন্টে দাঁড়িয়েছে। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 395টি কোম্পানির 884 কোটি 62 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 171 কোটি 74 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 138টির, কমেছে 199টির এবং অপরিবর্তিত রয়েছে 58টি কোম্পানির শেয়ারের দাম। মুরগির পর এবার বাড়ছে ডিমের দাম। 1 মাসের ব্যবধানে ডজনে ডিমের দাম 30 টাকা বেড়েছে। ডিমের আড়তদাররা বলছেন, ডিম বেড়ে যাওয়া যৌক্তিক। মুরগির ক্ষুদ্র খামার বন্ধ হয়ে যাওয়ার সাথে তেলের সংকটে এই অবস্থা বলে মন্তব্য করেছেন তারা। সহকর্মী মাসুশাগলের রিপোর্টটি দেখুন। সোনালী মুরগির দাম আগেই বেড়েছে। এবার সাধারণ মানুষের প্রোটিনের একমাত্র উৎস ডিমের দামও বেড়ে গেছে। 1 মাস আগেও যে ডিম খুচরা পর্যায়ে বিক্রি হতো ডজন 100 থেকে 110 টাকা, সেই ডিম এখন বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়। একালি নিচ্ছে যে দাম, জিনিস কিনা সম্ভব এখন খাইতে তো মন চায়, টাকার কারণে তো খাইতে পারতেছি না। ইনকাম সুস্থ বাড়ে না, দ্রব্যমূল্য মালের দাম বৃদ্ধি হলে তার ইনকাম বাড়ে না। ইনকাম তো আগেরটাই বা যাদের আছে তাদের নাই তো নাই। এটা আমরা 130 টাকা দর্জন বেচতেছি, গেছে সপ্তাহ 120 টাকা 115 টাকা এইভাবে বেচছি। রাজধানীর ডিমের সবচেয়ে বড় পাইকারি আড়ত
কারওয়ান বাজারের বিক্রেতারা অবশ্য এই দাম বৃদ্ধি যৌক্তিকই বলছেন। 60 টাকা 20 পয়সা 30 পয়সা ডিম বেচা তো খামারি খাদ্যের টাকাই হয়নি। এখন আজকে 2 সপ্তাহ ধরে এই ডিম 8 টাকার উপরে উঠছে, একটু বাড়ছে, আবার হয়তো বা কমে যাবে। ট্রান্সপোর্টের কারণে দেখা গেছে আপনার যে কন্টিনিউ যে মার্কেটে আসতো, মার্কেট নিয়ে তো কথা, এখানে তো সারা মার্কেট নিয়ে কথা। অনেকে দেখা গেছে গাড়ি পাঠাইছে, রাস্তার ভিতরে তেলের জন্য হাওয়া ঢুকে গেছে, গাড়িতে আসতেছে না। কিন্তু সরকারের এদিকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত, বিশেষ করে কাঁচামালগুলা যেন ক্যারিংগুলো ঠিকমতো হয়, মানে দিলের জন্য ঠিকমতো পায়, এই জিনিসটা করা উচিত। টোবাল থেকে যে বাজার বিভিন্ন ফার্মাররা পাইছে, ফার্মাররা লাভবান না, লসে আছে। যার জন্য মিনিমাম একটা দিন 10 টাকা না হইলে একটা ফার্ম টিকার কথা না। একটা দিন মিনিমাম 10 টাকা। আমার তো আজকে বাজারে গেছে কত, 9 টাকা 30 পয়সা 40 পয়সা আমরা এখানে সেল করছি। একটা ফার্মার পাইছে কত, 9 টাকা 20 পয়সা 15 পয়সা। একটা এই গরমে আবার প্রোডাকশনও ফল করে। 1 মাস আগে এখানে প্রতিদিন 80 থেকে 85 লাখ ডিম কেনাবেচা হতো, এখন বিক্রি হচ্ছে 60 থেকে 65 লাখ। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। সপ্তাহে 2 দিন আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়ালি বিচার কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কালো পতাকা মিছিল সহ বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সংক্ষিপ্ত সমাবেশে আইনজীবী নেতারা বলেন, 28 এপ্রিলের মধ্যে কোর্ট ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। আইনজীবীরা বলেন, আদালতের এজলাসে সাংবাদিকরা প্রবেশ করতে না পারলে সবচেয়ে বেশি ক্ষতি হবে বিচার বিভাগের। সমাবেশে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার মোখলেসুল ইসলাম সহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা। সাংবাদিকরা যে কোনো আদালতে প্রবেশ করবেন এবং শুনানি দেখবেন এবং সেটা জাতিকে জানাবে। এইটা না হলে, সাংবাদিকদের প্রবেশাধিকার না হলে সবচেয়ে ক্ষতি হবে বিচার বিভাগের, সবচেয়ে ক্ষতি হবে ন্যায় বিচার প্রার্থী জনগণের। আগামী সপ্তাহের মধ্যে নিয়মিত কোর্ট চালু না হয়, সেই ক্ষেত্রে আমরা আগামী 28 তারিখ মঙ্গলবার বেলা 1টার সময় কালো পতাকা সহ অবস্থান কর্মসূচি পালন করব। হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ে 3 দিন ব্যাপী বিজ্ঞান মেলা 2026 শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন প্রধান শিক্ষিকা সিস্টার কল্পনা কস্তা। স্কুলটির 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেন এই বিজ্ঞান মেলায়। প্রায় 1200 শিক্ষার্থী 89 প্রজেক্ট উপস্থাপন করেছে মেলায়। এসব প্রজেক্টে স্থান পেয়েছে পরিবেশ বান্ধব বিভিন্ন ইস্যু। এর মধ্যে গুরুত্ব পেয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, প্লাস্টিক দূষণ, পানি ব্যবস্থাপনা, জীবাশ্ম জ্বালানি, প্রাকৃতিক শক্তি, সোলার এনার্জি, আবর্জনা প্রক্রিয়াকরণ, পানি বিশুদ্ধকরণ, ইকো সোলার পেটেন্ট সহ বুদ্ধিভিত্তিক বিভিন্ন প্রজেক্ট। শিশুদের মধ্যে অনুসন্ধানমূলক চিন্তাভাবনা বৃদ্ধি এবং নতুন কিছু আবিষ্কারের সাহস ও মেধা এবং সৃজনশীলতা বিকাশে 1 বছর অন্তর এই বিজ্ঞান মেলার আয়োজন করে হলিক্রস কর্তৃপক্ষ। 3 দিনের এই আয়োজন শেষ হবে 25 এপ্রিল শনিবার। সমাপনী অনুষ্ঠানে সেরা প্রজেক্টগুলোকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন সায়েন্স ফেয়ারের সমন্বয়কারী হলিক্রস স্কুলের শিক্ষক হাবিবা সুলতানা। প্রত্যেক ক্লাসে 5টি করে মোট 25টি প্রজেক্ট দেয়া হবে পুরস্কার। জুলাই ফাউন্ডেশনের সিইও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর বলেছেন, আর্থিক সংকটে ভুগছে জুলাই ফাউন্ডেশন। রাজধানীর শাহবাগে জুলাই ফাউন্ডেশন অডিটোরিয়ামে ফাউন্ডেশনের 2য় বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। কোনো রাজনৈতিক দল জুলাই ফাউন্ডেশনের খোঁজখবর নিচ্ছে না এমন অভিযোগ করে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে সব সংসদ সদস্যকে 1 মাসের বেতন ভাতা জুলাই ফাউন্ডেশনে দেওয়ার অনুরোধ জানান তিনি। সাংবাদিকদের মাধ্যমে আমি দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু মহান সংসদের মাননীয় স্পিকারের কাছে। স্পিকার হ্যাজ অল দি অ্যাবিলিটি টু রেইজ দিস পয়েন্ট, সংসদে তোলা। সেখানে সকল দলের সকল সাংসদের কাছে উনি বলবেন, জুলাই ফাউন্ডেশন এই জুলাই আহত শহীদদের পক্ষ থেকে আপনাদের 1 মাসের বেতন চেয়েছেন, এটা একটা দায়বদ্ধতা। উনি নিজের বেতনও 1 মাসেরটা দিয়ে দিচ্ছেন, আরেক মাসেরটা দিবে। চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ভূ উপরিস্থিত পানির মাধ্যমে সেচ উন্নয়ন এবং চলমান খাল খনন প্রকল্পের সমীক্ষা শীর্ষক স্থানীয় পর্যায়ে কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী কর্মশালা হয়েছে। কর্মশালায় উপস্থিত ছিলেন IMEDর মহাপরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ মাসুদুল হক, চট্টগ্রামের বিএডিসি সেচ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের টিম লিডার প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ,
প্রকল্প পরিচালক আবু সাইদ মোহাম্মদ ফজলে ইলাহি, সহকারী পরিচালক মোহাম্মদ তৈয়বুর রহমান মোল্লা সহ অন্যরা। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, শুরুতেই ফুটবল। জার্মান কাপের ফাইনালে উঠেছে ব্রায়ান মিউরিক। ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলিকে 1-0 গোলে হারিয়ে শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা। জার্মান কাপের সেমিফাইনালে ব্রায়ান লেভারকুসেনকে 2-0 গোলে হারিয়েছে ব্রায়ান। হ্যারি কেইন দলকে এগিয়ে নেন। এরপর ইনজুরি টাইমে লুইস দিয়াজ গোল করলে ব্রায়ানের ফাইনাল নিশ্চিত হয়ে যায়। ইপিএলে প্রতিপক্ষের মাঠে শীর্ষে ওঠার হাতছানিতে মাঠে নামে অর্লিং হল্যান্ডের গোলে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়েন ম্যান সিটি। 33 ম্যাচে বার্সেলোনা 32 ম্যাচে 27 জয় এবং 1 ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হল 82। সমান ম্যাচে 73 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশে তৃণমূল থেকে পেশাদার পর্যায়ের খেলাধুলার মান উন্নয়ন এবং ক্লাবগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন। রাজধানী একটি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা এবং উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন সংগঠনের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি নবগঠিত বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম বলেন, তাদের মূল লক্ষ্য খেলোয়াড় তৈরিতে ক্লাবগুলো যেন কার্যকর ভূমিকা রাখতে পারে, তাহলে বাংলাদেশের খেলাধুলা বিশ্বমঞ্চে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছতে পারবে। আজকে মডার্ন বলি, আবাহনী বলি, ব্রাদার্স বলি, তখন আমরা ঢাকার সব। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। শাহবাগে থানার সামনে হামলা মারধরের শিকার ডাকসু নেতা জুবায়ের ও মুসাদ্দিক। ছাত্রদল নেতাদের দায়ী করেছে ছাত্র শিবির। নিউজিল্যান্ডকে 55 রানে হারিয়ে বাংলাদেশের 2-1 ডাচ বাংলা ব্যাংক ওয়ানডে সিরিজ জয়। শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ফাইফারে 13 বছর পর কিউদের হারালো টাইগাররা। জ্বালানি সংকটে 10 সদস্যের সুপারিশ কমিটি গঠনে সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা। সদস্য সরকারি ও বিরোধী দলের 5 জন করে এমপি। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ডিজেল চালিত বাস ভাড়া কিলোমিটারে 11 পয়সা বাড়ালো সরকার। মালিক শ্রমিক বৈঠকে সিদ্ধান্ত। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের বর্ণাঢ্য অনুষ্ঠান। চ্যানেল আই প্রচার শুক্রবার। বগুড়ার মমো ইনে আনন্দঘন আয়োজন। এবং জীবন ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ পাহাড়ি ছড়াগুলোর জীববৈচিত্র্য নানা কারণে হুমকির মুখে, কার্যকর উদ্যোগ না নিলে বিপর্যয়ের শঙ্কা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আর আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।